প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকে উইথ বিশ্বনাথে আজকে তোমাদেরই অনুরোধে একাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ কবিতা দ্বীপান্তরের বন্দিনী, যেটা কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন, সেই কবিতা সম্পূর্ণ ব্যাখ্যা আজকে করতে চলেছি। প্রতিটা শব্দের ব্যাখ্যা এই ভিডিওতে হবে, এবং যার জন্য দেখো তোমাদেরকে আমি একটু দেখিয়ে নেব। ভিডিওটা একটু বড় হলেও আমি কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা করব, ওই ওপরে ওপরে বলে যাব না। একদম ভিডিওটা যদি তোমরা মন দিয়ে দেখো, সম্পূর্ণ যে এর বিষয়টা সেটা বুঝতে পারবে, এবং প্রশ্ন উত্তর কীরকম কি হতে পারে সমস্তটাই আলোচনা করব। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই তোমাদেরকে বলবো জিকে উইথ বিশ্বনাথ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নেবে। আর এর আগে কিন্তু আমি একাদশ শ্রেণীর বিভিন্ন গল্প কবিতার ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি, তোমরা অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেগুলো কিন্তু দেখতে ভুলো না। তো যাই হোক, দেখো, দ্বীপান্তরের বন্দিনী, কাজী নজরুল ইসলাম। এই কবিতাটির উৎস দেখে নাও, 1924 সালে প্রকাশিত ফণিমনসা কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে এই কবিতাটি। 1924 সালে ফণিমনসা কাব্যগ্রন্থের মধ্যে এই দ্বীপান্তরের বন্দিনী কবিতাটা কিন্তু প্রকাশিত হয়েছিল। এই যে দ্বীপান্তরের বন্দিনী, এই দ্বীপান্তরের বন্দিনী দেখো, বিষয়বস্তু আমি ছোট্ট একটুখানি রেখেছি। কি আছে? 150 বছরের পরাধীনতার পর কি দেশমাতৃকার মুক্তি সাধনায় আত্মবলিদানের পরিণাম রূপে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা আসতে চলেছে। অন্যদিকে ভণ্ড দেশপ্রেমের নামে নিজ স্বার্থ সিদ্ধিকারী নেতৃবর্গের অপদার্থতাকেও তীব্র ভাষায় কবি আঘাত করেছেন। দেখো, একদিকে 150 বছরের পরাধীনতাকে মোচন করে কি আমরা স্বাধীন হব? সেই স্বাধীনতা কি আসছে? সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা কি আসছে? কবি সেটা একটা প্রশ্ন যেমন রয়েছে, আবার অন্যদিকে তিনি কিন্তু ভণ্ড দেশপ্রেমীদের কিন্তু তিনি তীব্র ভাষায় আঘাত করেছেন, তাদের বিরুদ্ধে কিন্তু তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন। এই জন্যই কিন্তু তাকে আমরা বিদ্রোহী কবি নামে চিনে থাকি। অর্থাৎ তিনি কিন্তু চুপ করে থাকতে পারেননি, তার কলম কিন্তু বারবার গর্জে উঠেছে। আর এই দ্বীপান্তরের বন্দিনী কবিতাটাও সেই গর্জনেরই একটা প্রকাশ। এই যে দ্বীপান্তরের বন্দিনী, এই দ্বীপান্তরের বন্দিনীতে তিনি কিন্তু ভারতবর্ষের যে পরিস্থিতি, ভারতবর্ষের যে উপর যে অত্যাচার লাঞ্ছনা হয়েছে, যে বিপ্লবীদের ওপর অত্যাচার হয়েছে ভারতবর্ষের, সেই সমস্তকেই কিন্তু তিনি তুলে ধরেছেন। দেখো, এখানে লাল কালিতে দিয়েছি, পরাধীন দেশমাতাকে দেবী সরস্বতী এবং ভারত মাতা রূপে তিনি অভিহিত করেছেন। এইবার দেখো, আমরা প্রত্যেকটা কবিতার লাইন একটু একটু করে ভেঙে ভেঙে নেব, এবং তারপর বিস্তারিত আলোচনায় আমরা আসব। দেখে নাও। আসে নাই ফিরে ভারত ভারতী, মার কতদিন দ্বীপান্তর, পুণ্যবেদীর শূন্যে ধনিল ক্রন্দন 150 বছর। বিস্তারিত দেখে নেব। দেখো, ইংরেজ শাসনের অন্ধকারময় দিনে ভারতী অর্থাৎ ভারত মাকে দ্বীপান্তর বা আন্দামানে নির্বাসিত করা হয়েছে। এক্ষেত্রে স্বাধীনতার খোঁজে যে বিপ্লবীরা লোকচক্ষুর আড়ালে আত্মীয় স্বজনের অজান্তেই নির্জন দ্বীপ আন্দামানে নিষ্ঠুর অত্যাচার মুখ বুজে সহ্য করেও সশ্রম কারাদণ্ডে দণ্ড নিয়েও বা দণ্ড পেয়েও পাচ্ছে, সেই ছেলেদের দুঃখে ভারত মা অর্থাৎ ভারতীয় যেন ভারতবর্ষ ছেড়ে সেই নির্জন দ্বীপ আন্দামানে বন্দী হয়ে আছেন। এই যে আসে নাই ফিরে ভারত ভারতী, মার কতদিন দ্বীপান্তর, অর্থাৎ ভারতের যে ভারতী, ভারতের যে মা, সেই মা কিন্তু ভারতবর্ষে আর নেই। মার কতদিন দ্বীপান্তর, সেই মা কিন্তু আন্দামানের দ্বীপে বন্দী হয়ে রয়েছে। কারণ তোমরা জানো যে সেই সময় ইংরেজরা কিন্তু বিপ্লবীদেরকে কোথায় নিয়ে গিয়ে কারাগারে রাখতো? আন্দামানের কারাগারে, যাতে সেখান থেকে ভারতবর্ষের জনসমাজের সঙ্গে তারা যাতে কোনো রকম যোগসাজশ রাখতে না পারে, এবং বিপ্লব যাতে স্তিমিত হয়ে যায়। বিপ্লবকে বাধা দিতেই আন্দামানের জেলে কিন্তু তাদেরকে দ্বীপান্তরিত করে রাখা হতো এবং সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হতো। এই যে ব্যাপারটা, সেটাকেই কিন্তু প্রথম 2 লাইনে কবি তুলে ধরতে চলেছেন বা চেয়েছেন, সেটাই কিন্তু বিস্তারিত এখানে বললাম বা বলার চেষ্টা করলাম। পরের 2 লাইন, পুণ্যবেদীর শূন্যে ধনিল ক্রন্দন 150 বছর। দেখো, পুণ্যবেদী মানে কি? পূজার স্থান। ফলত মায়ের পুণ্যবেদী বা পূজার স্থান আজ শূন্য।
সেখান থেকে ১৫০ বছরের সাম্রাজ্যলোভী বর্বর ইংরেজ শাসনের অত্যাচার থেকে জন্ম নেওয়া কান্নার শব্দই শোনা যাচ্ছে। অর্থাৎ ইংরেজদের অত্যাচারের ফলস্বরূপ যে কান্নার রোল উঠছে, সেই কান্নার রোল সেই মায়ের পুণ্যবেদী, যেই পুণ্যবেদী আজ শূন্য, সেখান থেকে, সেই ফাঁকা স্থান থেকে, সেই অত্যাচারের থেকে জন্ম নেওয়া কান্নার শব্দই ভেসে আসছে। আর কিছু কিন্তু ভেসে আসছে না, অন্য কিছু শোনা যাচ্ছে না। পরের পাতায় চলে এলাম। সপ্ত সিন্ধু ১৩ নদীর পার, দ্বীপান্তরের আন্দামান। দেখো, ৭ সমুদ্র ১৩ নদীর পার, এই বিশেষণের মাধ্যমে আন্দামান দ্বীপের অবস্থানকে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ অনেক দূরে আন্দামানের অবস্থান, ভারতবর্ষ থেকে অনেক দূরে, সেটাই কিন্তু এখানে বোঝাতে চেয়েছেন কবি। পরের ২ লাইন দেখে নেবে। রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে ম্লান। দেখো, রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে ম্লান, অর্থাৎ এখানে দেখে নাও, কমল মানে কি? পদ্ম ফুল। এখানে সেই কমল অর্থে যুবক বিপ্লবীদেরকে বোঝানো হয়েছে, যারা দেশের ভবিষ্যৎ, তাদেরকে সেই দ্বীপান্তরে নিয়ে গিয়ে রূপার কাঠির ছোঁয়ায় যেমন রাজকুমারীদের ঘুম পাড়ানো হতো রূপকথার গল্পে, সেই রকমই কঠিন স্পর্শে অর্থাৎ অত্যাচারের মাধ্যমে তাদেরকে অবদমিত করে রাখা হতো। সেই রূপকথার রাজপুরের সমস্ত ঐশ্বর্য যেন ম্লান। রূপকথায় সমস্ত কিছুই কিন্তু উজ্জ্বল আমাদের কাছে মনে হতো আমরা যখন ছোটবেলায় রূপকথার গল্প শুনেছি বড়দের কাছে, কিন্তু এই রূপকথার রাজ্যে সমস্ত কিছুই ম্লান হয়ে থাকতো, কারণ সেই রাজ্যে সমস্ত যে রূপকথা রাজপুরে এই যে বিপ্লবীদেরকে নিয়ে গিয়ে তাদেরকে কিন্তু, অর্থাৎ রাজকুমারদেরকে কিন্তু ঘুম পাড়িয়ে রাখা হতো। অর্থাৎ তাদেরকে ঘুম পাড়ানো বলতে অত্যাচার দ্বারা তাদেরকে কিন্তু তাদের মুখ বন্ধ করে রাখা হতো, তাদের বিপ্লবকে বাধা দেওয়া হতো, তাদেরকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে ভারতবর্ষের স্বাধীনতা লাভকে আরো দীর্ঘায়িত করার এক প্রচেষ্টা, এক ষড়যন্ত্র কিন্তু ইংরেজরা করত, এই বিপ্লবীদের দ্বীপান্তরে পাঠিয়ে, তাদের কারাবাসের মাধ্যমে, তাদের নির্বাসনে পাঠিয়ে। এই ব্যাপারটাই কিন্তু এখানে কবি তুলে ধরতে চলেছেন এবং চেয়েছেন, তাই তিনি বলেছেন যে রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শ যেখানে ম্লান। পরের অংশ, শতদল যেথা শতধা ভিন্ন, শস্ত্র পানির অস্ত্র ঘায়। খুবই গুরুত্বপূর্ণ অংশ। দেখো, সেই কমল বা সুন্দরের পিয়াসী, কমল মানে পদ্মফুল, শতদল মানেও পদ্মফুল, কমল মানে আবার হতে পারে নরম, এটা হতে পারে নানা রকম মানে। তাই দেখো, সেই কমল বা সুন্দরের পিয়াসী যুবক বিপ্লবীদের হৃদয়কে সেখানে শস্ত্র পানি অর্থাৎ অস্ত্রধারীদের নির্মম অস্ত্রের ঘায়ে শতবিভক্ত করে তোলা হচ্ছে প্রতিনিয়ত। অর্থাৎ সেই বিপ্লবীদেরকে কিন্তু সেইখানে, অর্থাৎ সেই দ্বীপে নির্বাসন করে নির্মম অত্যাচারের দ্বারা অস্ত্রের ঘায়ে তাদেরকে কিন্তু শতবিভক্ত করে তোলা হচ্ছে। অর্থাৎ তাদের যে হৃদয়ে যে স্বাধীনতার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেই ব্যাপারটাকে শতবিভক্ত করে দেওয়া হচ্ছে, সেটাই কিন্তু এখানে তুলে ধরতে চাওয়া হচ্ছে। শস্ত্রপাণির অস্ত্রঘায় মানে নির্মম অত্যাচারের মাধ্যমে তাদের স্বাধীনতার যে স্বপ্ন, সেটাকে স্তিমিত করে দেওয়া হচ্ছে, সেটাকে অবদমিত করে দেওয়ার এক নির্মম প্রচেষ্টা কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজ সরকার করেছিল সেই সময়, সেটাকেই কবি এখানে তুলে ধরেছেন। পরের অংশে দেখো, যন্ত্রী যেখানে শান্ত্রী বসায়ে, বিনার তন্ত্রী কাঠিছে হায়, সেখান হতে কি বেতার সেতারে এসেছে মুক্ত বন্ধ সুর। যন্ত্রী অর্থাৎ যন্ত্রবাদক, এখানে ইংরেজদেরকে বলা হচ্ছে। শান্তি অর্থাৎ প্রহরী, ইংরেজদের যে প্রহরী, কারাগারে তারা প্রহরী রেখেছে এবং টোটাল সমস্ত ভারতবর্ষের উপরই যে ইংরেজদের কড়া পাহারা, সেটাকেও কিন্তু এখানে শ্লেষের মাধ্যমে কবি তুলে ধরেছেন। সেটাই বলছে, প্রহরী বসিয়ে বিনার তন্ত্রী অর্থাৎ সহজ সুর একটা মানে হতে পারে, আবার অন্য মানেতে স্বাধীনতা লাভের যে সুর অর্থাৎ স্বাধীনতার সুর, স্বাধীনতার যে ছন্দ, সেই ছন্দকে কেটে দিয়েছে বা বাধা প্রদান করছে কারা? এই ইংরেজরা। তারা কিন্তু এই স্বাধীনতার যে স্রোত, স্বাধীনতার যে একটা ঢেউ বিপ্লবীরা তুলেছিল, সেই ঢেউটাকে কিন্তু তারা থামিয়ে দিচ্ছে, তারপর তাতে কিন্তু একটা বাঁধ তারা দেওয়ার চেষ্টা করছে এবং তাদের সাম্রাজ্যবাদকে আরো দীর্ঘায়িত করারই এক প্রয়াস তারা কিন্তু কবিদের নির্বাসনে পাঠিয়ে করার চেষ্টা করেছে সেই সময়কালে।
সেখান হতে কি বেতার সেথারে এসেছে মুক্ত বন্ধ সুর, মুক্ত কি আজ বন্দিনী বাণী, ধ্বংস হলে কি রক্ষপুর। কবি খুবই আশাবাদী। সেই আশাবাদী কবি এমন কোনো বার্তা এসেছে যে রক্ষপুর বা রাক্ষসপুরী ধ্বংস হয়ে কি বন্দিনী বাণী অর্থাৎ ভারতবর্ষের কণ্ঠস্বর স্বরূপ স্বাধীনতা কি মুক্তি পেয়েছে, বা ভারতের যে মা সে কি মুক্তি পেয়েছে, ভারতবর্ষ কি স্বাধীন হতে চলেছে, এই বেতারের কি সেই খবর কি আসছে, সেই রকম কি কিছু শোনা যাচ্ছে, সেটাই কিন্তু কবি জানতে চেয়েছেন। পরের অংশ দেখে নেব। যক্ষপুরীর রৌপ্য পঙ্কে ফুটিল কি তবে রূপকমল। খুব গুরুত্বপূর্ণ অংশ, দেখে নাও বিস্তারিত। যক্ষ, এখানে আমরা জানি যক্ষরাজ কুবেরের গল্প। যক্ষরাজ কিন্তু কুবের কিন্তু যক্ষকে কিন্তু কি করেছিল, নির্বাসনে পাঠিয়েছিল। তার রাজার যে কর্ম সে সম্পাদন করেনি বলে, এরকম ঠিক সেই একই রকম ভাবে এখানে যক্ষ বলতে ইংরেজদের শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা কিন্তু যেমন যক্ষকে নির্বাসনে পাঠিয়েছিল, সেই রকম ইংরেজদের যে শাসন ব্যবস্থা, যেখানে অশান্তিপূর্ণ পরিবেশে রূপোর থকথকে কাদায় কি আমাদের ছেলেদের প্রাণ আবার জেগে উঠেছে। অর্থাৎ যক্ষপুরের কারাগারে, অর্থাৎ ইংরেজদের শাসন ব্যবস্থাকে যক্ষপুরের কারাগারের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং সেখানে কি অশান্তিপূর্ণ পরিবেশ, সেখানে তো শান্তি নেই, সেই অশান্তিপূর্ণ পরিবেশে রৌপ্য পঙ্কে ফুটিল কি তবে রূপকমল। দেখো রৌপ্য পঙ্কে, রূপো দূর থেকে দেখতে চকচকে হলেও কিন্তু কাছের থেকে দেখলে তোমরা দেখবে, তোমাদের যদি রূপোর ব্রেসলেট কাছে থেকে থাকে যে কোনো জিনিস, তাহলে দেখবে যে রূপোটা কিন্তু থকথকে, একটা কাদা কাদা ভাব থাকে রূপোর মধ্যে, কাছ থেকে দেখলে সেই রূপোর থকথকে কাদায় কি আবার ছেলেদের প্রাণ ফুটে উঠলো। দেখো রূপ কমল, কমল বলতে পদ্ম ফুল, সেই পদ্ম ফুলও কিন্তু কাদাতেই ফোটে। তাই এখানে সেই কমল বলতে সেই বিপ্লবী ছেলেদের কি প্রাণ আবার জেগে উঠেছে, অর্থাৎ তাদের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা ইপ্সা সেটা কি পূর্ণ হতে চলেছে, সেটাই কবি এখানে জানতে চেয়েছেন। পরের অংশ। কামান গোলার সীসা স্তূপে কি উঠেছে বাণীর শীষমহল। দেখো আজ সাম্রাজ্যবাদী শক্তির হাতিয়ার কামান গোলা সীসার স্তূপে কি দেবী সরস্বতীর কাচের ঘর নির্মিত হলো। শীষমহল বলতে কাচের ঘর। শান্তি সূচিতে শুভ্র হলো কি রক্ত শোধাল খুন খারাপ। চারিদিকে রক্তের দাগ মুছে গিয়ে কি শান্তি বিরাজ করছে এখন। এখানে আর একটা প্লাস পয়েন্ট, এখানে লাল কালিতে আমি তোমাদের জন্য মেনশন করেছি। দেখো নরমপন্থী মানসিকতার আবেদন নিবেদনে কি শান্তি বা স্বাধীনতা আসবে, কবি কিন্তু শ্লেষের মাধ্যমে এই প্রশ্নও রেখেছেন। সেই সময় তোমরা ইতিহাস যারা পড়েছো, মাধ্যমিক লেভেলেও তোমরা পড়ে এসেছো যে নরমপন্থীরা কিন্তু আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিল। সেই নরমপন্থী নীতি কি আমাদের স্বাধীনতা এনে দেবে, সেটাই কিন্তু প্রশ্ন করেছেন কবি এখানে। তবে এ কিসের আর্ত আরতি, কিসের তরে এ শঙ্খরাব। যদি মার বন্দিনী দশাই না ঘোচে, তবে আজ কিসের আরতি, কিসের এত শঙ্খরব, কিসের শঙ্খধ্বনি। এই যে আরতি, এটাকে কে ভণ্ড দেশপ্রেম, সেই ভণ্ড দেশপ্রেমকেই কুঠারাঘাত করেছেন কবি এই অংশে। 7 সমুদ্র 13 নদী পার, দ্বীপান্তরের আন্দামান, বাণী যেথা ঘানি টানে নিশি দিন, বন্দি সত্য ভানিছে ধান। রোমহর্ষক লাইন। দেখো অনেক দূরে অবস্থিত আন্দামানে মানুষের বাণী অর্থাৎ ভাষা ঘানি টানছে। এখানে বাণী অর্থাৎ ভাষা বলা যেতে পারে, আবার বাণী অর্থাৎ ভারত মায়ের কথাও বলা যেতে পারে। সে ঘানি টানছে অর্থাৎ ব্যক্ত করতে দেওয়া হচ্ছে না, মানুষের মুখের ভাষা স্বাধীনতা দেওয়া হচ্ছে না, তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, নির্মম অত্যাচার তাদের উপর করা হচ্ছে। তাই সত্য সেখানে বন্দি, সত্য সেখানে কারাগারে বন্দী হয়ে রয়েছে। সশ্রম কারাদণ্ডে ভারত মাতাও সেই তীব্র অন্যায়কে মাথা পেতে নিচ্ছে তার সন্তানদের দুঃখে দুঃখী বা সমব্যথী হয়ে। মা কিন্তু ছেলের দুঃখে কখনোই সুখী থাকতে পারে না, সেও দুঃখী হয়ে পড়ে। সেই জন্য ছেলেদের অর্থাৎ বিপ্লবীদের যেখানে আন্দামানে নির্বাসন দেওয়া হয়েছে সশ্রম কারাদণ্ড, সেই কারাদণ্ডের ভাগ কিন্তু ভারত মাও ভারতবর্ষ ছেড়ে সে আন্দামানেই, কবির একটা ভাবনা কল্পনা যে মাও হয়তো ভারতবর্ষের মাটি ছেড়ে সেই আন্দামানের নির্মম কারাগারেই তার দিন কাটাচ্ছেন। জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি, ফোমানাল হতে বাণীর রক্ষী বীর ছেলেদের চর্বি ঘি। দেখো
প্রাণ বিসর্জনকারী বিপ্লবীদের দেশপ্রেমের সমান সততা, নিষ্ঠা, আত্মবলিদান দিয়ে অর্থাৎ জীবন উৎসর্গ করে তোমরা দেশমাতৃকার দুঃখ মোচন করতে পারবে তো? কাদের কথা বলা হচ্ছে? সেই ভণ্ড দেশপ্রেম যারা এখন পূজারি সেজে বসে রয়েছে, যারা বলছে আবেদন নিবেদন নীতিতেই নাকি স্বাধীনতা আসবে, সেই তাদেরকেই কিন্তু কবি এখানে আক্রমণ করেছেন যে তোমরা কি সেই বিপ্লবীদের মতন নিজেদের জীবনকে তুচ্ছ করে কি তোমরা পারবে নিজেদের জীবন উৎসর্গ করে দেশমাতৃকার দুঃখ মোচন করতে, দেশমাতৃকার আরতি করতে? তোমরা কি পারবে? সেই প্রশ্নই তিনি রেখেছেন। আবার দেখো, ভারত মাতার মুক্তি কামনায় অনুষ্ঠিত হয়ে চলা স্বাধীনতা লাভের যজ্ঞে প্রতিনিয়ত নিজের প্রাণ ব্র্যাকেটে চর্বি ঘি আহুতি দিচ্ছে কারা? কারা? সেই বিপ্লবীরা যারা স্বাধীনতার জন্যেই নিজেদেরকে উৎসর্গ করছে প্রতি মুহূর্তে। সেই হোমানল অর্থাৎ সেই যে যজ্ঞ, স্বাধীনতা লাভের জন্য যে যজ্ঞ, সেই যজ্ঞে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত নিজেদের নির্মম অত্যাচার, নিজেদের উপর হওয়া অত্যাচার সয়ে তারা কিন্তু তাদের চর্বি ঘি অর্থাৎ চর্বি ঘির মাধ্যমে সেই বীর ছেলেরা যে নিজেদেরকে উৎসর্গ করছে সেই কথাই কিন্তু তুলে ধরেছেন এখানে কবি। হায় শৌখিন পূজারী, বৃথাই দেবীর শঙ্খে দিতেছ ফু, পুণ্যবেদীর শূন্য ভেদিয়া ক্রন্দন উঠিতেছে শুধু। মুখোশধারী ভণ্ড দেশপ্রেমের নামে স্বার্থসিদ্ধিকামী ব্যক্তিগণদের এখানে শৌখিন পূজারী বলা হয়েছে। লোক দেখানো চেষ্টা যা তারা বিগত 150 বছর ধরে করে আসছে সেটাই তুলে ধরা হয়েছে। অন্যদিকে মায়ের আসন পরিত্যক্ত, শুধুই কান্নার শব্দ সেখান থেকে শোনা যাচ্ছে। মায়ের আসন সেখানে ফাঁকা, পুণ্যবেদী ফাঁকা রয়েছে, সেখান থেকে শুধু কান্নার আওয়াজই আসছে। পূজারী কাহারে দাও অঞ্জলি, মুক্ত ভারতী ভারতে কই, আইন যেখানে ন্যায়ের শাসক, সত্য বলিলে বন্দী হই। পূজারী, ভারত মা তো ভারতে নেই, পূজারী তুমি কার পূজা করছো? এই যে ভণ্ড দেশপ্রেমীদেরকেই কিন্তু কবি এখানে ইঙ্গিত করেছেন। ইংরেজ চাটুকার হোমরা চোমরা নেতৃবৃন্দ বা ভণ্ড দেশপ্রেমীদেরকেই তিনি পূজারী বলে আখ্যা দিয়েছেন এবং জিজ্ঞেস করেছেন ভারত মা তো ভারতে নেই, তুমি তবে কার পুজো করছো, কার জন্য তুমি আরতি দিচ্ছ, তোমার এই দেশপ্রেম কার জন্য? দেখো, আইন যেখানে ন্যায়ের শাসক, সত্য বলিলে বন্দী হই। ভারতবর্ষের আইন সত্যের প্রতিষ্ঠা করছে না, বরং সত্য বললে অর্থাৎ ইংরেজ বিরুদ্ধতা করলেই বন্দী হতে হচ্ছে আমাদের। পরের অংশ, অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার, যেথা বন্দিনী সীতা সমবাণী, সহিছে বিচার চেরির মার। অত্যাচারিত হয়ে অত্যাচারের কথা অর্থাৎ বাক স্বাধীনতা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমরা বলতে পারি না যে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। ভারতের মা সীতার মতো, সীতা অর্থাৎ রামের স্ত্রী, যাকে কিন্তু রাবণ নিয়ে গিয়েছিল অশোক বনে, সেখানে চেরিদের অর্থাৎ রাক্ষসীদের দ্বারা তাকে পাহারায় রাখা হয়েছিল, সেই প্রহরীদেরকে চেরি বলা হয়। এখানে ইংরেজরা কিন্তু যে ভারতীয়দেরকে পাহারা দিচ্ছে ভারতের বিপ্লবীদের, সেই ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে। এবং যেহেতু ভারতের বিপ্লবীরা মায়ের সন্তান, তাই মাকেও সেই চেরি অর্থাৎ প্রহরীর পাহারায় ধৃত হয়ে মা কিন্তু অত্যাচার সইছে নির্বিবাদে। ভারতের মা সীতার মতোই অত্যাচার সইছে নির্বিবাদে, সেটাই কিন্তু এখানে তুলে ধরতে চেয়েছেন কবি। বাণীর মুক্ত শতদল যথা আখ্যা লোভিল বিদ্রোহী, পূজারী সেখানে এসেছ কি তুমি, বাণী পূজা উপাচার বহি। ভারত মাতার মুক্তিকামী সন্তানেরা যেখানে বিদ্রোহী বা সন্ত্রাসবাদী আখ্যা পেয়েছে, সেখানে পূজারী অর্থাৎ ভণ্ড দেশপ্রেমীদের বলা হচ্ছে তুমি পারবে সেই যন্ত্রণা সহ্য করে মায়ের পূজা করে মাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে, মুক্তি দিতে তুমি কি পারবে? সেই প্রশ্নই কিন্তু এখানে কবি রাখছেন। সিংহের ভয়ে রাখে পিঞ্জরে, ব্যাঘ্রের হানে অগ্নিশেল, কে জানিত কাল বিনা খাবে গুলি, বাণীর কমল খাটিবেছে। দুর্দান্ত লাইন। সিংহ বলতে বিপ্লবীদের বোঝানো হয়েছে, পিঞ্জরে অর্থাৎ কারাগারে রাখছে কারা? ইংরেজরা, অর্থাৎ বিপ্লবীদের বিদ্রোহের ভয়ে তারা কিন্তু তাদেরকে কারাগারে আবদ্ধ করে রেখেছে। আবার ব্যাঘ্র বলতেও বিপ্লবীদের বোঝানো হয়েছে, ব্যাঘ্রের হানে অগ্নিশেল অর্থাৎ বিপ্লবীদেরকে অগ্নিশেল অর্থাৎ কামান গোলায় মারার কথা বলা হয়েছে। বিপ্লব ছত্রভঙ্গ করার জন্য তারা কামান গোলার ব্যবহার করত সেই সময়, সেই কথাও তুলে ধরা হয়েছে। আবার পরের লাইনে, কে জানিত কাল বিনা খাবে গুলি, স্বাধীনতা সংগ্রামী বিনা অর্থাৎ বিনা দাস গুলিতে
প্রাণ দিয়েছিল, সেই বিনা গুলি খেয়েছিল, সেই বিনা দাসের কথা যেমন তুলে ধরা হয়েছে, অন্যদিকে দেশমাতার গুলি খাওয়ার কথার পাশাপাশি দেশমায়ের সেবায় নিয়োজিত কমল পদ্মের ন্যায় তাজা শুভ্র বিপ্লবীরা যে জেলে রয়েছে সেই তাদের কথাই বলা হয়েছে। বাণীর কমল খাটিবে জেল, অর্থাৎ সেই বিপ্লবীরা তারা কিন্তু ভারত মাতার যে সন্তান, সেই সন্তানেরাও কিন্তু জেলে রয়েছে, সে কথাও কবি তুলে ধরেছেন। তবে কি বিধির বেতার মন্ত্রে বেজেছে বাণীর সেতারে আজ, পদ্মে রেখেছে চরণ পদ্ম যুগান্তরের ধর্মরাজ। আশাবাদী কবি ভাবছেন, স্বাধীনতার কোনো সুর কি আজ বেজে উঠেছে বিধির অর্থাৎ ভাগ্যের আকাশে? ভাগ্যের আকাশে ঘেরা বিনার বাণীর সেতারে কোনো কিছু কি সেই রকম স্বাধীনতার কোনো খবর কি পাওয়া যাচ্ছে? যুগান্তরের ধর্মরাজ অর্থাৎ ঈশ্বর কি সত্য প্রতিষ্ঠার জন্যে সেই অত্যাচারের যুগের অবসান ঘটিয়ে তার পা রাখছেন, অর্থাৎ ভারত মাতার বুকে আসছেন, অর্থাৎ স্বাধীনতা কি আসছে? তোমরা জানো সেই যদিদং হৃদয়ং মম, অর্থাৎ যখন যখন গীতার যে শ্লোক, যখন যখন অধর্ম ছেয়ে যাবে তখন তখন ধর্ম সংস্থাপনের জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি সম্ভবামি যুগে যুগে, তিনি বারবার অবতীর্ণ হবেন নানা অবতারে। সেই যে গীতার শ্লোক, সেইটার মতনই কিন্তু এখানে কবি ব্যবহার করেছেন যুগান্তরের ধর্মরাজের কথা। যুগান্তর মানে কি? কোনো একটা যুগ, সময় কিন্তু থেমে থাকে না, সবকিছুরই একটা শুরু যেমন আছে তার শেষ আছে, সেরকম সাম্রাজ্যবাদী অত্যাচারী ইংরেজদের যে একটা অবর্ণনীয় অত্যাচারের যুগ, সেই যুগের কি শেষ হতে চলেছে ধর্মরাজের হাত ধরে, অর্থাৎ ঈশ্বরের হাত ধরে সেই অত্যাচার শেষ হয়ে কি ভারত মাতার বুকে স্বাধীনতা আসতে চলেছে? সেটাই বলা হয়েছে এখানে। আর তোমাদেরকে প্রসঙ্গান্তরে জানিয়ে রাখবো যে এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের জন্য প্লে লিস্টে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। এছাড়াও আমি একাদশ দ্বাদশ শ্রেণী এবং নবম দশম শ্রেণীরও আমি বিভিন্ন ভিডিও করে রেখেছি, প্রশ্নোত্তরের সংকলন একদম আলাদা করে নিজে হাতে, কোনো রকম সহায়িকার ছাপ প্রশ্নোত্তর নয়, একদমই আলাদাভাবে আমি তোমাদের জন্য প্রশ্নোত্তরের সংকলনও বিভিন্ন ভিডিও আমি আপলোড করেছি। যারা সেগুলো নিতে চাও, সংগ্রহ করতে চাও, অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া নম্বর বা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। কবিতার শেষ অংশে চলে যাব। তবে তাই হোক, ঢাক অঞ্জলি বাজাও পাঞ্চজন্য শাক, দ্বীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক। আসুক স্বাধীনতা, সবাই দেশমায়ের সেবায় আত্মনিয়োগ করো, অর্থাৎ অঞ্জলি দাও। পাঞ্চজন্য বাজাও, অর্থাৎ পাঞ্চজন্য অর্থে শুভ কার্যারম্ভে ব্যবহৃত বাসুদেব শ্রীকৃষ্ণের শঙ্খ, সেই শঙ্খ বাজাও তোমরা, অর্থাৎ ভারতবাসীকে সেই শঙ্খ বাজানোর নির্দেশ কবি দিয়েছেন। দ্বীপান্তরের ঘানিতে, যেখানে বিপ্লবীরা নিজেদের আত্মবলিদান দিয়ে স্বাধীনতার সাধনা করত, সেখানে এক যুগান্তরের ঘূর্ণিঝড় এসেছে সবকিছু বদলে দিতে। সেই যুগান্তরের ঘূর্ণিঝড় অর্থাৎ এই যে যুগ, সেই অন্যায় অত্যাচারের যুগ কিন্তু ঘূর্ণিঝড় অর্থাৎ স্বাধীনতার ঝড়ে সেটাকে কিন্তু মোচন করবে। সেই সময়টার পরিবর্তন হতে চলেছে এবং স্বাধীনতার যে সাধনা সেটা কিন্তু পরিপূর্ণ হতে চলেছে। সেই কথাই কবি এখানে বারবার উল্লেখ করেছেন, অর্থাৎ স্বাধীনতা আসছেই, স্বাধীনতা আসবেই, সেটাই কিন্তু কবির মনে বারবার ধরা দিয়েছে। তিনি সেটাই একদম উদাত্ত কণ্ঠে বারবার তার বিভিন্ন কবিতায় বলেছেন, প্রচার করেছেন। সেই রকমই একটা কবিতা দ্বীপান্তরের বন্দিনী। তাহলে তোমরা দেখলে এই দ্বীপান্তরের বন্দিনী কবিতায় ভারতবর্ষের সেই পরাধীন সময়কালের যে অন্যায় অত্যাচার, ভারতবাসী যারা বিপ্লবী ছিলেন তাদের ওপর যে অকুণ্ঠ অত্যাচার করেছিল ইংরেজরা, সেই অত্যাচারকে কবি কিভাবে তুলে ধরেছেন এবং কিছু ভণ্ড দেশপ্রেমীদেরকেও তিনি কিন্তু ইঙ্গিত করেছেন। তাদের সেই ভণ্ড দেশপ্রেম দিয়ে কিন্তু স্বাধীনতা আসবে না, বিপ্লবের মাধ্যমেই হয়তো স্বাধীনতা আসতে পারে, এমনই মত পোষণ করতেন এই বিপ্লবী কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার সেই দ্বীপান্তরের বন্দিনীর ব্যাখ্যা শেষ হলো। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর কমেন্ট বক্সে জানাও অন্য কি ধরনের টপিকের ভিডিও তোমাদের দরকার, প্রয়োজন। অবশ্যই চেষ্টা করব। সবাই ভালো থাকবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজ আসি, পরের ভিডিওয় আবার দেখা হবে।